রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্ট চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আপনারা আমাদের এই ক্লাসটা সরাসরি দেখতেছেন। এখন করোনা পরিস্থিতির কারণে কোভিড-19-এর যে পরিস্থিতি, সরকারের একটা বিশাল উদ্যোগ ছিল যে আমাদের শিক্ষার্থীবৃন্দ যেন আমাদের ক্লাসগুলিকে অনলাইনের মাধ্যমে হলেও একটা ধারণা নিতে পারে। যদিও এটা সরাসরি ক্লাসের সাবস্টিটিউট বলা যায়, কিন্তু সরাসরি ক্লাসরুমে আরও বেশি এফেক্টিভ হয় আর কি। তো সেক্ষেত্রে সবাইকে স্বাগত জানাচ্ছি ধৈর্য সহকারে আমাদের এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্ট এটা আধুনিক প্রযুক্তির সমন্বয়ের একটা ডিপার্টমেন্ট। আমাদের ইমেজিং টেকনোলজির ভিতরে এটা একটা, আর এটার ফিউচার ছাত্রদের এবং শিক্ষার পরবর্তীতে উচ্চশিক্ষার ব্যবস্থার জন্য এটার রাস্তা অনেক সুদূর প্রসারী আছে। যেমন রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্ট থেকে কেউ ভালো রেজাল্ট করার পরে সে চাইলে উচ্চশিক্ষার জন্য ডুয়েটে সরাসরি ভর্তি হইতে পারে মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে, এবং এছাড়াও যে সমস্ত বেসরকারি ইউনিভার্সিটিগুলি আছে সেগুলিতেও এরকম সরাসরি ভর্তি দিতে পারবে। আর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টের পরিসরটা অনেক ব্যাপক। এটার যে প্রয়োগ ক্ষেত্র সেটা আসলে আমরা যদি তাকাইতে চাই যে আমরা কোন সেক্টরটার দিকে তাকাবো যেখানে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং নাই, তো সবখানেই আমাদের এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের ভূমিকা আছে। যদি আমরা দেখি যে শীতাতপ নিয়ন্ত্রণ এবং হিমায়ন পদ্ধতির যে ব্যবহারগুলি, যদিও প্রাচীনকালে আমাদের নর্মাল বরফ, বাতাসে যে সমস্ত প্রাকৃতিকভাবে আমরা বরফ পাই, সেটার থেকে এই বরফের উপকারিতা ব্যবহারের মাধ্যমে বরফ দ্বারা কি সুবিধা পাওয়া যায়, আর সেগুলি বাতাসকে নিয়ন্ত্রণ করার জন্য, বাতাসের টেম্পারেচার গরমকালে সহনীয় মাত্রা আনার জন্য আমরা বাতাসকে বিভিন্নভাবে প্রসেসিং করছিলাম এই বরফের মাধ্যমে বা ঠান্ডার একটা প্রভাবের মাধ্যমে। সেগুলিকে পরবর্তীতে বিজ্ঞানের উত্তরোত্তর উন্নয়নের মাধ্যমে আজকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের অবস্থান আসছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের শিক্ষার্থীবৃন্দের সামনে আমরা প্রকাশ করতে চাই যে আমাদের এই ডিপার্টমেন্টের এই ব্যবহার ক্ষেত্রগুলি কোথায় হবে, আমরা এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কোথায় কোথায় কর্মক্ষেত্রের ব্যবস্থা নিতে পারবে। যার যার যোগ্যতা এবং সে ভালো রেজাল্ট যেখান থেকেই হবে, ভালো রেজাল্ট করতে হবে, তাকে নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই 3 লাইনে তাকে দক্ষ হতে হবে। সেক্ষেত্রে প্রথম থেকে যদি শুরু করি, আমার আবাসিক বাসাবাড়িতে আজকে আমরা দেখি আরামদায়ক পরিবেশ সৃষ্টির জন্য আমরা বিভিন্ন ধরনের এয়ার কন্ডিশনিং মেশিনারিজ ব্যবহার করি। যেমন স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং, উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার, প্যাকেজ টাইপ এয়ার কন্ডিশনার, এগুলি আমরা ব্যবহার সচরাচর দেখি। এছাড়া সরাসরি আছে, যেমন যদি হিমায়ন পদ্ধতির ক্ষেত্রে আমরা রেফ্রিজারেটরগুলি দেখি, ফ্রিজারগুলি দেখি, তারপরে হলো বিভিন্ন ধরনের ওয়াকিং কুলার, রিচিন কুলার, সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এই সমস্ত রেফ্রিজারেটরের যত রকমের প্রসেস আছে সবগুলি, যতগুলি মেশিনারিজ আছে এগুলি সবগুলি আমরা এই রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণে। এছাড়া আমরা যদি ঘর থেকে বাইরে বাণিজ্যিক যে সমস্ত শপিং মল আছে, সকল শপিং মলগুলির যে এয়ার কন্ডিশনিং ব্যবস্থা, সেটা আমাদের এই শিক্ষার্থীরাই পরবর্তীতে এগুলিকে পরিচালনা এবং এগুলির ইনস্টলেশন, মেনটেন্যান্স, সমস্ত কাজ, ডিজাইন থেকে শুরু করে সমস্ত কাজগুলি আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই করবে। সেক্ষেত্রে আমাদের এখন যেটা দেখি সেটা হলো বিশেষ করে টেলিভিশন সেন্টার, বিভিন্ন সংসদ ভবন, তারপরে হলো যে এই ধরনের বাণিজ্যিক যে সমস্ত স্পেসগুলি, সেগুলির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য আর আমাদের এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের ব্যাপক ভূমিকা আছে আজকের সেটার উন্নয়নের জন্য। এছাড়া দেখেন
আমাদের এখন যে ট্রেনের ব্যবস্থা, ট্রেনগুলি এয়ার কন্ডিশনিং হয়েছে, বাসগুলি এয়ার কন্ডিশনিং হয়েছে, যে সমস্ত প্রাইভেট পরিবহনগুলি সবগুলিতেই এয়ার কন্ডিশনিং ব্যবস্থা আছে। জাহাজে মানুষের যে জাহাজের ভিতরে সাধারণ অবস্থা আমরা যেটা দেখি যে জাহাজের আবহাওয়ার পরিবর্তনটা খুব দ্রুত হয়, আর সেক্ষেত্রে জাহাজে মানুষ যেন আরামদায়ক পরিবেশে ভ্রমণ করতে পারে, সেক্ষেত্রে আমাদের শিপ এয়ার কন্ডিশনিং সিস্টেম সেখানে ব্যাপকভাবে সেটা কাজ করতেছে। আমাদের আজকে বিমান ব্যবস্থা, বিমান শিল্পের আজকের যে উন্নয়ন, সেক্ষেত্রে সবচেয়ে বড় একটা অংশ কিন্তু এয়ার কন্ডিশনিং। কারণ মানুষ যদি কমফোর্টেবল পরিবেশ না পাইতো তো আসলে লম্বা জার্নি মানে বিমানের মাধ্যমে করা অসম্ভব ছিল। সেক্ষেত্রে আমাদের মানে মেডিকেল সায়েন্সের যে বিকাশ, মেডিকেল সায়েন্সের যে উন্নয়ন আজকে দেখি, সেক্ষেত্রেও সবচেয়ে বড় ভূমিকার ভিতরে একটা বড় ভূমিকা আছে এয়ার কন্ডিশনিংয়ের, রেফ্রিজারেশনের। ক্রায়োজেনিক রেফ্রিজারেশনের মাধ্যমে আমরা আমাদের শরীরের বিভিন্ন অংশগুলি যেগুলি আমরা প্রতিস্থাপন করি, কিডনি, তারপরে আমার কর্নিয়া, এরকম বিভিন্ন জিনিসগুলিকে আমরা যে করি সেগুলিও আমরা এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মাধ্যমে এই দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের এছাড়াও যেমন বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে বিদ্যুতের যে পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের যেখানে পাওয়ার গ্রিডগুলিতে হাই টেম্পারেচার সৃষ্টি হয়, এই কেবলগুলিকে সংরক্ষণ করার জন্য, এগুলিকে মানে নির্দিষ্ট সহনীয় তাপমাত্রা সৃষ্টি করার জন্য সেক্ষেত্রেও আমরা এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ব্যাপক ভূমিকা পালন করতেছি। আজকে আমরা দেখি আমাদের অর্থনীতির ভিতরে পোল্ট্রি শিল্প একটা ব্যাপক উন্নয়ন ধাবিত হয়েছে। সেক্ষেত্রে পোল্ট্রি ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ইনকিউবেটর, যেটার মাধ্যমে আমরা বাচ্চাকে ডিম থেকে বাচ্চা ফুটানো এবং এই বাচ্চাগুলিকে আবার মানে অল্প ছোট ছোট একদিন, 2 দিন, 3 দিনের বাচ্চাগুলিকে সংরক্ষণ এবং তাদের মানে রক্ষণাবেক্ষণের জন্য এই সরাসরি ইনকিউবেটরের ব্যাপক ভূমিকা আছে। আজকে আমাদের হসপিটালগুলিতে দেখা যাচ্ছে শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে। সেটার পিছনে নবজাতক শিশু অপরিপক্ক অবস্থায় নির্দিষ্ট মেয়াদের আগে যদি ভূমিষ্ঠ হয়ে যায় কোনো কারণে অ্যাক্সিডেন্টলি, তখন এই বাচ্চাটাকে নর্মাল এই আবহাওয়াতে টিকায় রাখা খুব কঠিন হইতো, কিন্তু ইনকিউবেটরের মাধ্যমে আমরা সেটাকে আজকে সংরক্ষণ করতে পারতেছি। বাচ্চার শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে। এইটার ক্ষেত্রে আমাদের এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের ইনকিউবেটর যে সিস্টেমটা সেটা কাজ করতেছে। এছাড়াও আমাদের মানে আসলে আরামদায়ক থেকে শুরু করে আমাদের টেক্সটাইল শিল্প ব্যবস্থা, টেক্সটাইলের যে সুতাটাকে মানে আগের যে মানের তাঁত শিল্পের যে বিকাশটা ছিল, যে অবস্থানটা ছিল, সেটার থেকে আরও মানে উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে এই টেক্সটাইল ক্ষেত্রেও রেফ্রিজারেশনের ভূমিকা ব্যাপক। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর্দ্রতার একটা মাত্রা, নির্দিষ্ট মাত্রা যদি না থাকে তাহলে তারপরে সুতাগুলি অল্পতে ছিঁড়ে যায় অথবা সুতাগুলি অনেক বেশি পরিমাণ রাফ হয়ে যায়। এগুলিকে নিয়ন্ত্রণ করার জন্যই আমাদের এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের ব্যাপক ভূমিকা আছে। এই ক্ষেত্রে থেকে শুরু করে আসলে সবচেয়ে বড় জিনিস হলো শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা কোনো সাবজেক্টকে গভীরভাবে আন্তরিকতার সাথে এবং একাগ্রতার সাথে যদি ওই সাবজেক্টটা সম্পর্কে ডিটেলস অধ্যবসায়ের সাথে যদি আমরা সেটাকে শেষ করতে পারি, আর নিজেদের দক্ষতাকে বাড়ানোর জন্য আমরা যদি নিজেই সচেষ্ট থাকি তাইলেই পরে সম্ভব। আর যদি সেটা আমি যদি না করি তাইলে আমাকে কেউ আসলে জোর করে কেউ কোনো কিছু শিখাইতে পারবে না। এই জন্য শিক্ষার্থীদের চাহিদা থাকতে হবে সবচেয়ে ব্যাপক, তাদের ভিতরে কিউরিসিটি থাকতে হবে যে নতুন একটা টেকনোলজি সম্পর্কে আমরা আসতেছি। হ্যাঁ, এটা বড় ইজি একটা টেকনোলজি, যদি কেউ মানে একটু শক্তভাবে এটাকে ধরে, সে যদি একটু অল্প কিছু সময়, তার দৈনিক সময়ের ভিতরে সময়টাকে যদি সে বাড়ায়, নিয়মিত ক্লাসগুলি যদি সে দেখে করে এবং প্রত্যেকটা টিচারের কন্ট্যাক্টের সাথে যদি নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, তো আমার বিশ্বাস যে সে এই সাবজেক্ট থেকে অবশ্যই 100% সফল হইতে পারবে। আমি আশা করি আমাদের শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে সহযোগিতা করবে যে তারা আমাদের সাথে এই বিষয়গুলিতে কন্ট্যাক্ট করবে। আমাদের যে সাবজেক্ট মডিউলগুলি করা আছে এবং আমাদের যে সিলেবাসটা করা আছে, আমাদের আজকে যে সাবজেক্টটা ছিল
সেটা হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস। এই সাবজেক্টের কোড হলো 67211। আমরা এই সাবজেক্টের নামটাকে সবসময় আমাদের খাতায় লিখে রাখি। আমরা যে ভিডিওতে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা যদি শিক্ষার্থীবৃন্দ বারবার রিপিটেডভাবে সে টেনে টেনে প্রত্যেকটা জিনিসকে আবার শুনে দেখে এবং সে গুরুত্বপূর্ণ টপিকসগুলিকে তার মানে হ্যান্ড নোট আকারে তার খাতায় উঠায় নেয় এবং বইয়ের সাথে সে মিলায় নেয়। বিষয়টা হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস। মানে রেফ্রিজারেশন মানে হিমায়ন, এয়ার কন্ডিশনিং মানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা পদ্ধতি, আর ফান্ডামেন্টালস মানে এটা বেসিক যে সমস্ত টার্মগুলি রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং সাথে সংশ্লিষ্ট, এগুলি নিয়ে মানে বেসিক আলোচনা আমাদের এই সাবজেক্টের ভিতরে থাকবে। আমি এই ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা বলবো সেটা হলো যে রেফ্রিজারেশনের ইতিহাস, যে এটা কিভাবে ডেভেলপ হচ্ছে। আমি এর আগে স্কোপগুলি বলছি যে আমাদের শিক্ষার্থীবৃন্দ কোথায় কোথায় চাকরি করতে পারবে এবং সে চাইলে এটাকে ব্যবসায় উদ্যোক্তা হিসাবে বাণিজ্যিকভাবে সে ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবে। এইগুলির শিল্পেরগুলিকে নিজে অল্প খরচে অল্প পরিশ্রমে সে এগুলিতে ডেভেলপ করার যোগ্যতা রাখবে। আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে যেটা আসবে সেটা হলো যে সে চাইলেই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং থেকে ভালো রেজাল্ট, বিশেষ করে বেসিক সাবজেক্টগুলিতে দক্ষতা অর্জন করতে হবে তাকে, বাংলা, ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সমস্ত বিষয়গুলিতে সে দক্ষ হইতে হবে। আর এগুলির মাধ্যমে সে যেটা ঢাকা বুয়েটের গাজীপুর, সে সরাসরি ডুয়েটে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে সে অ্যাপ্লাই করতে পারবে মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে, আবার কেউ কেউ কেমিক্যালের মাধ্যমেও এরকম অ্যাপ্লাই করতেছে। তো আর হলো যে আমাদের বিভিন্ন ধরনের বেসরকারি ইউনিভার্সিটি আছে যেগুলিতে আমরা সরাসরি মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারবো। তো অবারিত দ্বার আমাদের এই রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিংয়ের ফিউচার। যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার, তারা অনেক সময় আর্থিক সমস্যার কারণে নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করতে কঠিন হয়, কিন্তু আমাদের এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এমন একটা ডিপার্টমেন্ট যেটাতে অল্প পরিসরে অল্প খরচের মাধ্যমে সে চাইলেই নিজেকে ডেভেলপ করতে পারবে এবং তার এই মানে কর্মসংস্থানের জন্য একটা ব্যাপক সুবিধা অর্জন করার মতো দক্ষতা অর্জন করতে পারবে সে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং যদি ভালোভাবে এখানে লেখাপড়া করে নেয়। তো আমি আশা করি আমাদের সকল শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে এই ক্লাসগুলিতে সরাসরি নিজেকে কন্ট্যাক্ট করে এবং ক্লাসগুলি দেখার মাধ্যমে নিজেদের সামনের ক্লাসগুলিতে সরাসরি আমাদের লেসন, যেমন আজকে আমাদের পরিচিতি পর্ব যেটা আজকে লেসন পার্ট 1 দিলাম, সেক্ষেত্রে আমরা এটা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস এবং তার স্কোপগুলি সম্পর্কে এতক্ষণ ধারণা দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।